পদ্ম ফুটবে ভাই। আমি কাউকে ছোট করছি না, ভারতবর্ষের কোনো রকম কোনো গণতান্ত্রিক দলকে আমি ছোট করছি না, কিন্তু ঘাস ফুল কোন পুজোতে লাগে? একটা তুমি নাম বলতে পারবে? দুব্বা লাগে। ঘাস ফুল, ওনার তো দুব্বা শুধু প্রতীক নয়, ঘাস ফুল। পদ্ম ছাড়া বাঙালিদের দুর্গা পুজোই হবে না। তো বাঙালিরা কোথায় কাকে বাঁচবে? নেতারা যখন জেলে থাকে কোনো একটা পার্টির, তখন আমরা দেখি শরীর খারাপ, ডাক্তারের কাছে ছুটতে হয়, হসপিটাল নিয়ে যেতে হয়, কিন্তু যখন প্রচার করে তখন ফিট হয়ে যায়। এখন অনেকে আবার বিজেপি নেতারা এক কাটি উপরে গিয়ে বলছে যে শুধু ডেমোগ্রাফি চেঞ্জ করছে না, এবার যে ভোট আছে সেই ভোটে বাংলাদেশের টেররিস্ট অর্গানাইজেশনের পয়সাও খাটছে। এটা নিয়ে তোমার কি মতামত? ওই মমতা ব্যানার্জি তুমি দেখো না, যে যখনই কথা বলেন ওনার কথা আর পাকিস্তানের প্রধানমন্ত্রীদের কথা সেম হয়ে যায়। ওনার কথা পাকিস্তানের ডন পত্রিকায় বেরোয়, বলেন যে ওইখানকার মুখ্যমন্ত্রী আজকে সাপোর্ট করছেন পাকিস্তানকে। তো কেন বেরোয়? তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি যে কথাটা বলেন সেই কথাটা আজকে পাকিস্তানের ধ্বনি হিসেবে শোনা যায়। টিএমসির ম্যানিফেস্টোটা পড়লাম, দুয়ারে স্বাস্থ্য, ভালোই তো হবে, দুয়ারে স্বাস্থ্য, আর হসপিটালে যেতে হবে। প্রথম কথা হচ্ছে যে দুয়ারে ওই কুকুরের ডায়ালিসিস হয়, আমরা দেখেছিলাম তো, যে দুয়ারে স্বাস্থ্য বলে ওনার কুকুরের যে স্বাস্থ্য সেটা দুয়ারে নিয়ে আসবে। অভিষেক ব্যানার্জি একটা বক্তব্য রেখেছেন যে ইসিআইতে নাকি ভর্তি ফর্ম 6 পড়ে আছে, আপনারা নাকি বাইরে থেকে ভোটার ঢোকাচ্ছেন। এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে 3টে পলিটিক্যাল পার্টি আছে, যেরকম আইএসএফ, আসাদুদ্দিন ওয়েসির পার্টি আর হুমায়ুন কবিরের পার্টি। মুসলমানদের জন্য বা সংখ্যালঘুদের জন্য 3টে পার্টি, কিন্তু হিন্দুদের কোনো এখনো সেরমভাবে পার্টি নেই। এটা কেন? প্রথম কথা হচ্ছে দেখুন, হিন্দুদের সেটা বুঝতে হবে, পার্টি নেই না নেই, দেখুন আমাদের কনস্টিটিউশনে সেভাবে তো ধর্মের ভিত্তিতে কোনো পার্টি হয় না। আর আমি আমার পার্টির কথাই বলবো, আমরা যখনই কোনো নীতি কোনো প্রণয়ন করি সেটা প্রত্যেকটা জনগণের জন্য হয়। আপনারা দেখেছেন নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের যতগুলো প্রকল্প আছে তার প্রত্যেকটা প্রান্তিক মানুষের জন্যই প্রকল্প। আমরা অন্তর্দয়ের কথা বলি, সেই অন্তর্দয়ের মানে হচ্ছে প্রত্যেকটা মানুষের যে মৌলিক অধিকারগুলো তা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাওয়া। তো সেইখানে কোনো ধর্ম, জাত পাত কোনো বিভেদ নেই। মালদার ঘটনাটা দেখলাম, সেটা নিয়ে আপনার কি মনে হয়, আপনার মতামত কি? গাজওয়ে হিন্দ এটা একটা বড় পরিকল্পনা, সে বহুদিন ধরে চলছে। যেদিন থেকে মুসলিম লীগ 2 নেশন থিওরি নিয়ে এসেছিল সেদিন থেকে তার প্রবর্তন হয়ে গেছিল এই উপমহাদেশে। জিহাদিদের সিস্টেমে আছে যে দারুল হারাব মানে হচ্ছে তারা 50%-এর নিচে যখন থাকবে তারা দারুল হারাব, এবং তারা চেষ্টা করছে 50%-এর উপরে চলে যাওয়া, মানে দারুল ইসলাম। সেটা প্রায় তোমার চিকেন নেকের বরাবর যে একদম যে তোমার বর্ডারগুলো সেগুলো কিন্তু পুরো তারা মোটামুটি দারুল ইসলামে পরিণত করে দিয়েছে। মালদা মুর্শিদাবাদ তার একটা বড় উদাহরণ। এরমভাবে কি বিচারককে আটকে রাখতে আমরা ইন্ডিয়ার কোথাও দেখিনি, কাশ্মীরেও দেখিনি, এই প্রথমবার আমাদের ওয়েস্ট বেঙ্গল করে দেখো। না, তার কারণ হচ্ছে এই আমাদের ওয়েস্ট বেঙ্গল, এটা বলতে আমারও লজ্জা লাগছে, কিন্তু এই ব্যাপারটা তুমি আজকে দেখোনি, কিন্তু অথচ তুমি বলো তো এটা তো নতুন ঘটছে না। তুমি ডায়মন্ড হারবারে পস্কো কেসের তোমার একটা রায় দিয়েছিল, এবং তাদের রায়টা গেছিলো এগেনস্ট অফ টিএমসি। শুধু এগেনস্ট অফ টিএমসি গেছিলো বলে সে টিএমসির হারমাদরা সেখানকার জুডিশিয়াল অফিসারদের, লোয়ার কোর্টের জুডিশিয়াল অফিসারদের ডায়মন্ড হারবার কোর্টের তারা ঘেরাও করে, তাদের দুদিনের ধরে লাইট কেটে দেয়। তারা বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের তোমার যে প্রধান বিচারপতি, হাইকোর্টের প্রধানমন্ত্রীকে চিঠি লেগে যে তাদের প্রাণ সংশয় আছে। তারপর কি আমরা দেখলাম, হাইকোর্টের বিচারক মিস্টার মান্থা যিনি ছিলেন, ওনার বাড়ি, ওনার এজলাস ঘেরাও হয়ে যায়, ওনার বাড়ির সামনে পোস্টার পরে ওনার এগেস্টে, এবং ওনাকে এজলাসের মধ্যে নানা রকমভাবে কথা বলা হয়। তো এটা তো আমরা দেখেছি, যেটা বারবার ঘটে গেছে। তুমি বলো না, আমাদের ভারতবর্ষের সেনা যখন তোমার আমাদের পাকিস্তানের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় তার জন্য প্রমাণ চাওয়া হয়। এই ভারতবর্ষে যখন সেনা নিজস্ব একটা অফিসিয়াল ড্রিল করে দ্বিতীয় হুগলি সেতুতে, তখন মমতা ব্যানার্জি বলে কু হয়ে গেছে। এই যে বারবার এটা তো হয়ে এসছে। কোনো একটা ইনস্টিটিউশন, সে তুমি ইলেকশন কমিশন থেকে শুরু করে, কোর্ট থেকে শুরু করে, তোমার সিকিউরিটি ফোর্স থেকে শুরু করে সব জায়গায় আঘাত এনেছে। কে আঘাত এনেছে? এই মমতা ব্যানার্জি হুলিগান তোমার বাহিনী, এবং তারা এই আঘাত এনেছে দেখে, এটা তো নতুন কিছু না, এটা বারবার ঘটেছে। এবং এই বারবার ঘটার পরেও ইনস্টিটিউশন না, তোমার ক্যামেরার মাধ্যম দিয়ে বলছি, সেভাবে কোনো স্টেপ নেয়নি দেখে আজকে সেটা সবার কাছে প্রকাশিত হয়ে গেছে। আজকে স্টেপ নেয়নি বলে আজকে শেষ পর্যন্ত যারা আইনের রক্ষক তাদের কাছেও আজকে
তারা দেখতে পেয়েছে যে সত্যিকার আজকে পশ্চিমবঙ্গের কী অবস্থা। তারা যখন ওই একজন ভদ্রমহিলা, আমি দেখছিলাম একজন ভদ্র মহিলা যিনি বিচারক, উনি কীভাবে আর্তনাদ করছিলেন, এইভাবে আর্তনাদ করেছিল 2021-এর 2 মেতে যখন রেজাল্ট বেরিয়েছিল। আমাদের প্রায় 55 জন কার্যকর্তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল এই তৃণমূল। শুধু কি এখানে গণতন্ত্র রক্ষা করার জন্য আমাদের কার্যকর্তারা গেরুয়া তোমার আমাদের ফ্ল্যাগ নিয়ে দৌড়েছিল, যেন ভারত মায়ের এই যে তোমার অঙ্গভূমি, এই যে তোমার বঙ্গভূমি, সেখানে যেন অ্যাটলিস্ট ডেমোক্রেসি রক্ষা হয়। কিন্তু শুধু ডেমোক্রেসি রক্ষা করার জন্য আমাদের প্রায় এখন অবধি সে পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা থেকে শুরু করে বিধানসভা থেকে শুরু করে এমন কোনো ইলেকশন নেই, এমন কোনো বড় আন্দোলন নেই যেখানে আমাদের কার্যকর্তারা প্রাণ যায়নি। প্রায় 300 কার্যকর্তারা আজকে রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে বলি দিয়েছেন শুধু ভারতবর্ষের এই অঙ্গভূমি বঙ্গভূমিকে রক্ষা করার জন্য। তো সুতরাং আজকে নতুন কিছু নয়, এটা তো আজকে শুধু তোমার জুডিশিয়াল অফিসার শুধু নয়, বাংলার প্রত্যেকটা মানুষ আজকে আক্রান্ত। স্টেপ নেয়নি তোমার কথাতেই উঠে এলো, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি এটার বিষয়ে কি বলছেন, তখন উনি বললেন যে ল অ্যান্ড অর্ডার আমার হাতে নেই, ওটা ইলেকশন কমিশনের হাতে। আর একটা জিনিস আমার বুদ্ধিতে এলো না, উনি বললেন যে সিআইডি গ্রেফতার করেছে মুফাক্কিরুল ইসলামকে, সেটা তার ক্রেডিট। এটা যদি বুঝিয়ে দেয়। তার কারণ হচ্ছে উনি মিথ্যা কথা বলতে পারদর্শী। আজকের ডিজিটাল ইন্ডিয়ার যুগে কোনো মিথ্যা 1 সেকেন্ডের মধ্যে ফ্যাক্ট চেক হয়ে যাচ্ছে, আর উনি মিথ্যা কথা বলছেন সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে। আজকে তোমার এর আগে টিএন সেশন ভার্সেস ইলেকশন কমিশন যেসব রায় আছে সেখানে পরিষ্কার করে বলা হয়েছে, যেহেতু মুখ্যমন্ত্রী তোমার পদত্যাগ করেননি, ল অ্যান্ড অর্ডার এখনও ওনার কাছে আছে। কিছু জিনিস তোমার ওরা চেঞ্জ করতে পারে, তার মধ্যে ইলেকশন কমিশন আছে, কিন্তু এখনও তার যে রেসপন্সিবিলিটি সেটা মমতা ব্যানার্জির নিতে হবে। মমতা ব্যানার্জি আছেন, সেই জন্যই উনি সিআইডির ব্যাপারটা নিয়ে কৃতিত্ব নিচ্ছেন। কেন নিচ্ছেন? তার কারণ হচ্ছে এনআইএ ধরার আগেই উনি সিআইডিকে দিয়ে ধরিয়ে নিয়ে, যেরকম আমরা এর আগে অনেক আমরা সেই আরজিকর থেকে শুরু করে সব জায়গায় দেখেছি, উনি ওনার পুলিশকে লাগিয়ে কী করে এভিডেন্সগুলো করে তোমার নষ্ট করার চেষ্টা করে, সেম জিনিসটা এখানে করেছে। তার কারণ হচ্ছে যাকে ধরেছে সে তোমার একজন এমন ব্যক্তি, তিনি হচ্ছে শুধুমাত্র তোমার টিএমসি না, তাকে দেখা যাচ্ছে একবার টিএমসি, একবার মিম, একবার জেইপি, একবার তোমার সিপিএম, সব রকম লোকেদের সাথে দেখা যাচ্ছে। আর টিএমসির তো উনি কার্যকর্তা হিসাবে এর আগের অ্যাপ্লিকেশন তোমার ইলেকশনে উনি কাজ করেছেন, স্টেজে ছিলেন মমতা ব্যানার্জির সাথে, একজন জেড প্লাস তোমার সিএম, তার সাথে স্টেজে থাকা মানে উনি তো চারটিখানি ছোটোখাটো তোমার নেতা না, অনেক বড় নেতা তোমার তৃণমূল কংগ্রেসে। সেই জন্য উনি ওনাকে আগে সিআইডি ধরে উনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আজকে বাংলার জনগণ জাগ্রত এবং তোমার আমাদের ভারতবর্ষের আইনের প্রতি আস্থা আছে, উনি সঠিক বিচার করবেন এবং এরকম জিহাদিদের আজকে যেটা আমাদের আইনের আওতায় এনে সঠিকভাবে বিচার করতে হবে। মুফাক্কিরুল ইসলামের 2-3টে বক্তব্য আমি বলছি। কই ডিএসপি, কোথায় তুই, কোথায় এসপি, প্লাস যেই জনগণ ওখানে একাট্টা হয়েছিল তাদের তিনি বলেছেন চিতাবাঘের বাচ্চা। এটা নিয়ে আপনার কি মনে হয়? তুমি দেখেছো তো যেইভাবে যেই কথা বলে, যেই সকল বিভিন্ন তোমার লোকের কথা বলে, যেভাবে কুপিয়ে কুপিয়ে তোমার দীপু দাসকে হত্যা করা হয়েছিল বাংলাদেশে, যেই কথা, যেই ধ্বনি তুলে, যেই উস্কানিমূলক কথা বলে আজকে হত্যা করেছিল কুপিয়ে কুপিয়ে হরগোবিন্দ দাস চন্দ্র দাসকে, সেই ধ্বনি ওখানে উঠেছিল। সেই জন্যই আমরা বলছি এই মানসিকতা, এই জিহাদি মানসিকতার বিরুদ্ধে এই জিহাদি মানসিকতার বিরুদ্ধে শরীরে 1 বিন্দু রক্ত থাকা অবধি আমরা কিন্তু ভারতবর্ষের ডেমোক্রেসি, ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের আজকে সৌর্য রক্ষা করার জন্য আজকে ডেমোক্রেটিক্যালি আমরা লড়াই করব, এবং এটা আজকে হওয়ারই ছিল, তাই হয়েছে। এসআইআরে অনেক হিন্দুদেরও নাম বাদ গেছে, আপনি যদি চান আমি অনেক দেখিয়ে দেবো, কিন্তু কোনোদিনও হিন্দুকে কাউকে খেপাতে দেখলাম না বা হিন্দুকে খেপতে দেখলাম না। এটার কারণ কি? আমরা কেন খেপতে পারি না? তার কারণ হচ্ছে আমাদের তো ডিএনএতে আছে ভাই, না আমাদের নিজেদের বুদ্ধি বিবেচনা আছে তোমার, সেই জন্যই আমাদের কারোর কথা বলে নয়। আজকে ডিজিটাল ইন্ডিয়ার যুগে মোটামুটি আমরা যারা শিক্ষিত সমাজ, সেখানে আমরা কারোর উপর কোনো আসমানি কিতাবের উপর আমরা ডিপেন্ড করি না, আমরা সেটা সবটাই যাচাই করে নিই যে সত্যি কোনটা মিথ্যে কোনটা। আজকে দেখুন না, আজকে মমতা ব্যানার্জি এতবার বলার পরেও, এতবার খেপিয়ে তোলার পরেও মতুয়ার থেকে শুরু করে হিন্দু, শিখ, ঈসাই মানে মুসলমান ব্যতীত কোনো রকম কোনো প্রজাতি খেপেনি, কোনো রকম কোনো ধর্মাবলম্বীরা খেপেনি। তার কারণ হচ্ছে তারা জানে যে যারা ধর্মীয় নিপীড়নের কারণে আমাদের এই আশেপাশের দেশগুলো থেকে আজকে ভারতবর্ষে এসছে, তারা সিএ এর মাধ্যমে তারা সিটিজেনশিপ পাচ্ছে, এবং পাওয়ার পর তারা অটোমেটিক করছে ভারতীয় নাগরিকদের যা যা অধিকার, আমার তোমার
যা যা অধিকার তাদেরও তো সেই অধিকার থাকবে, সে ভোট দেওয়া থেকে শুরু করে, চাকরি পাওয়া থেকে শুরু করে, রেশন পাওয়া থেকে শুরু করে, ভ্যাকসিন পাওয়া থেকে শুরু করে সমগ্র। তো সুতরাং তারা জানে দেখেই তাদের খেপার কোনো কারণ নেই। ফার্স্টে তোমার কথা একটা উঠে এলো যে ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে। এখন অনেকে আবার বিজেপি নেতারা এক কাঠি উপরে গিয়ে বলছে যে শুধু ডেমোগ্রাফি চেঞ্জ করছে না, এবার যে ভোট আছে সেই ভোটে বাংলাদেশের টেররিস্ট অর্গানাইজেশনের পয়সাও খাটছে। এটা নিয়ে তোমার কি মতামত? তার কারণ তো তুমি দেখেছো 2011-তে মমতা ব্যানার্জি দুটো ভারত বিরোধী শক্তির সাহায্য নিয়েছিলেন, একটা হচ্ছে নকশাল আর জিহাদি শক্তি। সেই জিহাদি শক্তির প্রমাণ হিসেবে জিহাদি শক্তির যে স্টুডেন্ট অর্গানাইজেশন, যেটা ব্যান টেরোরিস্ট অর্গানাইজেশন সিমি, তার ফাউন্ডার মেম্বারকে উনি রাজ্যসভায় পাঠিয়েছিলেন। আর নকশাল যাদের থেকে সাপোর্ট নিয়েছিলেন তাদের নেতাকে যাদবপুর থেকে তুলে আজকে গভর্নমেন্টের পোস্টে দিয়ে দিয়েছেন। তো সুতরাং এটা তো প্রমাণিত সত্য। তো এই মানসিকতা, যারা ভারত বিরোধী মানসিকতা, তাদের নিয়ে উনি খেলছেন এবং ভারত বিরোধী মানসিকতার নিয়ে কথা বলে আমাদের দেশের বিরোধী দল নেতা তার বাইরে গিয়ে সোরসের সাথে বসে কথা বলে, যিনি বলেন যে আমি $1 বিলিয়ন খরচা করব ভারতবর্ষের এই সরকার বদলানোর জন্য। তাদের সাথে কি কারা মিটিং করেন? ওই শক্তির বিরুদ্ধে আজকে ভারতের জনগণকে জাগতে হবে। সেই শক্তির ওয়ান অফ দ্য তোমার কাউন্টার পার্ট হচ্ছে এই মমতা ব্যানার্জি, যিনি করছেন। ওই মমতা ব্যানার্জি তুমি দেখো না যে যখনই কথা বলেন ওনার কথা আর পাকিস্তানের প্রধানমন্ত্রীদের কথা সেম হয়ে যায়। ওনার কথা পাকিস্তানের ডন পত্রিকায় বেরোয়, বলেন যে ওইখানকার মুখ্যমন্ত্রী আজকে সাপোর্ট করছেন পাকিস্তানকে। তো কেন বেরোয়? তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি যে কথাটা বলেন সেই কথাটা আজকে পাকিস্তানের ধ্বনি হিসেবে শোনা যায়। উনি ভারত বিরোধী কথা বলেন। উনি রাজনৈতিকভাবে যেহেতু ভারতীয় জনতা পার্টির সাথে পারেন না, সেই জন্য উনি রাজনীতি বিরোধী করতে করতে কখন দেশের বিরোধী করে ফেলেন, প্রধানমন্ত্রী মোদীর কথা বলতে বলতে, বিরুদ্ধাচরণ করতে করতে কখন দেশের কথা বিরুদ্ধাচরণ করে ফেলেন, উনি সেটা নিজেও জানেন না, আর জেনে বুঝেই হয়তো করেন। তার কারণ হচ্ছে উনি ভারত বিরোধী শক্তির সাথেই আজকে ট্যাগ করে আজকে বাংলার ক্ষমতায় এসেছিলেন, যার প্রমাণ তোমাকে আমি দিলাম। সেই সিস্টেমটাই চলছে। টিএমসির ম্যানিফেস্টোটা পড়লাম, দুয়ারে স্বাস্থ্য, ভালোই তো হবে, দুয়ারে স্বাস্থ্য, আর হসপিটালে যেতে হবে। প্রথম কথা হচ্ছে যে দুয়ারে কুকুরের ডায়ালিসিস হয়, আমরা দেখেছিলাম তো, যে দুয়ারে স্বাস্থ্য বলে ওনার কুকুরের যে স্বাস্থ্য সেটা দুয়ারে নিয়ে আসবেন। সেটা হচ্ছে ওনার স্বাস্থ্যের ব্যাপারে ওনাদের যে অভিমত, সেটা আমরা দেখতে পেয়েছি, আমরা তো দেখেছি। এটা তো কোনো লোকাচুরির কোনো ব্যাপার নেই, এটা তো প্রমাণিত সত্য। বিভিন্ন পত্রিকাতে, বিভিন্ন খবরের কাগজে, বিভিন্ন তোমার নিউজ চ্যানেলে এসছে। তো এই হচ্ছে দুয়ারে স্বাস্থ্যর পরিমত। আজকে তুমি দেখেছো আরজি করার পর এত বড় কাণ্ড যেটা পুরো পৃথিবীতে নাড়িয়ে দিয়েছে, সেটা ওনার স্বাস্থ্যমন্ত্রী থাকার সময় হয়েছে। আমার এক বোনকে আজকে ওখানে রেপ করে হত্যা করে দেওয়া হয়েছে, তোমার চোখ থেকে জল বেরিয়ে রক্ত বেরিয়েছিল। তো সুতরাং তারপরে আমরা কয়েকদিন পরে কি দেখলাম, ওই হসপিটালেই লিফট ভেঙে একজন মারা গেল। আবার এই দুদিন আগে ওই হসপিটালেই চাঙড় ভেঙে পড়েছে এক পেশেন্টের উপরে। তো এই তো স্বাস্থ্যের অবস্থা। আজকে তুমি বলো না, তুমি এখন অবধি যে আমাদের যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প সেটা এখন অবধি এখানে ইমপ্লিমেন্ট করেনি। তোমার যে 5 লাখ টাকা করে যে সবাইকে দেওয়া হচ্ছে সেটা এখানে দেওয়া হচ্ছে না। উনি বলছেন যে আমরা তো স্বাস্থ্যসাথী দিই, আর স্বাস্থ্যসাথীর সাথেও যদি আমরা এই প্রকল্পটা দিই তাহলে অসুবিধা কোথায় আছে? উনি দিচ্ছেন না। তো কেন দিচ্ছেন না? তো কারণ হচ্ছে উনি চান না যে এখানকার বাঙালিরা ভালো থাকুক, চান না বলেই উনি আজকে দিচ্ছেন না, বাঙালিদের উনি আজকে ডিপ্রাইভ করছেন। এই আয়ুষ্মান ভারত নিয়ে টিএমসির একটা বক্তব্য আছে, একটা স্মার্টফোন থাকলেও আয়ুষ্মান ভারত পাওয়া যায় না। প্রথম কথা হচ্ছে যে আয়ুষ্মান ভারত পাওয়া যায় না আপনারা ইমপ্লিমেন্ট করুন না। দিল্লিতে যারা আয়ুষ্মান ভারত পাচ্ছে, যারা আসামে পাচ্ছে, যারা বিহারে পাচ্ছে, এমন তো নয় যে শুধু একমাত্র আমাদের সরকার যেখানে সেখানেই আয়ুষ্মান ভারত হচ্ছে। অনেক বিজেপি তোমার রাজ্যতেও আয়ুষ্মান ভারত চলছে, সেখানে কি লোকে স্মার্টফোন ইউজ করেন না? তো সুতরাং এগুলো যে ডাহা মিথ্যা কথা। যারা বিপিএল তালিকায় আছে তারা প্রত্যেকে আয়ুষ্মান ভারত পাবেন, এবং আয়ুষ্মান ভারতে আছে 5 লাখ টাকা। আপনি ভারতবর্ষে যে কোনো জায়গায় যান, আপনি কিন্তু তার 100% তার সুবিধা পাবেন, কভারেজ পাবেন। সেটা শুধুমাত্র স্বাস্থ্যসাথী যারা করে তারা এখানেই শুধু কভারেজ পায়। তুমি বলো তো, আজকে যারা আমাদের ডেটাতেই তো কোভিডের সময় আমরা দেখেছি প্রায় 40 লাখ আমাদের পরিযায়ী শ্রমিক আছে। তাদের যদি আজকে আয়ুষ্মান ভারত থাকতো, তারা তো ভারতবর্ষের অনেক জায়গায় আছে চাকরি করছে, যারা কাজ করছে, বাঙালিই তো করছে। তো তাদের যদি আয়ুষ্মান ভারত থাকতো, তাদের যদি স্বাস্থ্যর কোনো অসুবিধা হতো, তারা তো আজকে তোমার চিকিৎসা করাতে পারতো। যারা ভেলোরে যাচ্ছে ট্রেন ভর্তি করে এখান থেকে, যেহেতু স্বাস্থ্য পরিষেবা এখানে অবস্থা খুব খারাপ, তারা যদি আজকে তোমার আয়ুষ্মান ভারত থাকতো, তারা তো
ওখানে গিয়ে কাজ করতে পারতো, মানে তার আওতায় পড়তো। উনি চান না বাঙালিরা সুখে শান্তিতে থাকুক, আজকে স্বাস্থ্য ঠিকঠাক থাকুক, তাই জন্যই আজকে উনি ইমপ্লিমেন্ট করেন। আমরা তো বলেছিলাম আপনি করুন না, রাজ্যে আপনি দিচ্ছেন এটা দিন, সাথেও আয়ুষ্মান ভারত তো এখানে চালু করুন, কিন্তু উনি করলেন না। তার কারণ হচ্ছে একমাত্র উনি সবচেয়ে বড় বাঙালির যে যদি কেউ ক্ষতি করে থাকে তার উনি করেছেন। মানে আপনার কথা মতো পেলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো। স্বরাষ্ট্রমন্ত্রীবাবু বলেছেন যে উনি 15 দিন ওয়েস্ট বেঙ্গলেই থাকবে ভোটের সময়। তৃণমূল কটাক্ষ করছে, কিছু কিছু খাবারের ছবি পাঠিয়ে বলেছে যে এইগুলো আপনাকে আমরা বলছি, আমরা সাজেস্ট করছি এগুলো খাওয়া যায়। আর আরেক জোট বলছে যে যখন 2021-এ ডেলি প্যাসেঞ্জারি করেও লাভ হয়নি, এবার 15 দিন থেকেও লাভ হবে না। থরহরি কম্প একটা কথা আছে, মমতা ব্যানার্জির তথা তৃণমূলের হারমাতদের হাঁটু কাঁপা শুরু হয়ে গেছে। এই অমিত শাহ বলেছিলেন 30 মার্চের মধ্যে নকশালকে একদম সমূলে উৎখাত করবেন, করে দেখিয়েছেন। তো সুতরাং ডেমোক্রেটিক ওয়েতে এই পশ্চিমবঙ্গ থেকেও তৃণমূলের উৎখাত আজকে অবশ্যম্ভাবী, শুধু সময়ের অপেক্ষা। অভিষেক ব্যানার্জি একটা বক্তব্য রেখেছেন যে ইসিআইতে নাকি ভর্তি ফর্ম 6 পড়ে আছে, আপনারা নাকি বাইরে থেকে ভোটার ঢোকাচ্ছেন। আমরা তো ছবি দিয়ে দেখিয়ে দিয়েছি আজকে ওনারা কিভাবে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। আজকে যেসব জনগণ গিয়ে ফর্ম 6-এর ফর্ম ওখানে দিয়ে এসছে আইনগতভাবে, সেখানে সব ব্যানার্জি, মুখার্জি তাদের নাম লেখা আছে, আর উনি বলছেন তারা নাকি বিহারি। তো কীভাবে বাঙালিদের অপদস্থ করছেন, বাঙালিদের যাদের বাইরে থাকে, তাদের কোনো রকমে হয়নি, কোনো কারণে হয়নি, তারা যখন ফর্ম 6 ফিল আপ করছেন, নতুন ভোটাররা ফর্ম 6 ফিল আপ করছে, কারো কেউ বাইরে ছিল হয়তো এখন দেশে ফিরেছেন, তারা ফর্ম 6 ফিল আপ করছেন। প্রত্যেকটা বাঙালি, আমি তোমাকে নাম ধরে দেখিয়ে দেবো, আমরা অলরেডি আমাদের সোশ্যাল মিডিয়াতে আছে, দেখে নিতে পারো। তার একদম কিছু কিছু নাম দেখা যাচ্ছে। ওনারা যেটা ছবি দিয়েছেন, ওনারা যেসব প্রেস কনফারেন্স করেছেন, সেখান থেকে আমরা ছবি দিয়ে আমাদের সোশ্যাল মিডিয়াতে অলরেডি আছে, সেগুলো ব্যানার্জি, মুখার্জি। তো সুতরাং তাদের বিরোধিতা আজকে মমতা ব্যানার্জি করছেন, তাদেরকেই আজকে অবস্থা করছেন, তাদেরই চাকরিটা আজকে চুরি নিয়েছেন। যে 26,000 চাকরি গেছে তার মধ্যে প্রত্যেকটা বাঙালিই ছিল। আজকে যাদের রেশনটা চুরি হয় তারা প্রত্যেকটা বাঙালি। আজকে যাদের ভ্যাকসিন চুরি হয়েছে তারা প্রত্যেকটা বাঙালি। আজকে যাদের ঘরটা চুরি করে নিয়েছেন তারা প্রত্যেকটা বাঙালি। আজকে যাদের রাস্তা চুরি করেছে তাদের প্রত্যেকটা বাঙালি। তো বাঙালিদের সবচেয়ে বড় শত্রুর নাম হচ্ছে আজকে মমতা ব্যানার্জি। যদি প্রীতম দত্ত যদি ইলেকশন কমিশনে যায়, উনি বলতে পারবেন কোনটা ফর্ম 6, কোনটা কি, আর ছবি তোলার মানে রাইট প্রীতম দত্তর আছে? মানে আমি একটা ইন্ডিভিজুয়ালের কথা বলছি। আজকে তো আমরা বারবার বলছি, তার কারণ হচ্ছে ইলেকশন কমিশন একটা যে এন্টিটি, ইলেকশন কমিশনের যে যারাই এমপ্লয়ি আছে, যারা কাজে করে, তার প্রত্যেকে হচ্ছে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি এক্সেপ্ট তোমার সিইও। তিনিও যে মাইনেটা পান সেটাও এক্সচেকারের মাধ্যমে ফেডারেল স্ট্রাকচারের মধ্যে পান। তো সুতরাং বাদবাকি সবটাই কিন্তু স্টেট গভর্নমেন্ট এমপ্লয়। তো সুতরাং সেই জন্যই তো আজকে উনি বলতে পেরেছিলেন যে ইলেকশন কমিশনের তো মেয়াদ 3 মাস, তারপর বাদবাকি তো আমরা দেখে নেব। কিন্তু ওনার এই বক্তব্য আজকে জলে চলে যাবে। তার কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার চলে এসেছে, শুধু সার্টিফিকেটটা আমাদের তোমার যারা এমএলএ হয়ে আসবে তারা এই 4 তারিখ নেবে প্রত্যেকটা ডিএমের কাছ থেকে। অফিসিয়ালি যেদিনকে সার্টিফিকেটটা নেবে তার পরের দিন এখানে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবে। 45 দিনের মধ্যে আমরা প্রত্যেকটা সরকারি কর্মচারীকে কেন্দ্রীয় হারে ডিএ দেব এবং 7th পে কমিশন দেব। এবং যেই বাঙালিদের চাকরিটা উনি চুরি করে নিয়েছিলেন, তাদের এই চুরির মধ্যে যাদের প্রায় 5 বছর 6 বছর বয়স বেড়ে গেছে, তাদের জন্য আমরা বয়সের 5 বছর রিল্যাক্সেশন দেব। স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে গেছেন। এবং প্রায় 6 লাখ বাঙালিদের আজকে ভ্যাকেন্সি আছে শুধু সরকারি পদে। সেই 6 লাখ ভ্যাকেন্সিও ডিসেম্বর থেকে আমরা বিজ্ঞপ্তি শুরু করব। ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে আমরা প্রত্যেকটা যে শূন্য পদ তা পূরণ করব। আপনাদেরও একটা কথা ছিল যে যদি ফর্ম 7 সব জমা না হয় বা নিষ্পত্তি না হয়, তাহলে আপনারাও ভোট করতে দেবেন না। মনে হচ্ছে হয়ে যাবে, কারণ আর বেশি দিন বাকি নেই। আমরা তো বারবার বলছি নো এসআইআর, নো ভোট। যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে সেটা 100% কমপ্লিট হবে। আমাদের বিশ্বাস আছে ভারতবর্ষের গণতন্ত্রের প্রতি, ভারতবর্ষের তোমার সংবিধানের প্রতি, ভারতবর্ষের সংবিধানের যে অঙ্গ ইলেকশন কমিশনের প্রতি। তো আমরা বিশ্বাস যে উনি সময় মতো এই এসআইআর প্রক্রিয়াটা শেষ করবেন এবং আমরা স্বচ্ছ ভোটার তালিকা নিয়ে, সত্যিকারের ভারতীয়দের তালিকা নিয়ে আমরা ভোটে যাব এবং প্রত্যেকের ভারতীয়রাই এই পশ্চিমবঙ্গের যে সরকার আগামী দিন নির্বাচন করতে চলেছে এবং সেই সরকারটা ভারতীয় জনতা পার্টিই হতে চলেছে। দেবাশিস কুমার, রথিন বোস এবং সুজিত বসুকে আবার ইডি ডাকলো। ভোটের আগেই হয় কেন? এটা নিয়ে আমারও কোয়েশ্চেন। তার কারণ হচ্ছে এই প্রশ্নটা তো তোমার যেই স্ক্যামে ডেকেছে, তুমি বলো তো প্রত্যেকটা স্ক্যাম
প্রত্যেকটা স্ক্যামের যে তদন্ত সেটা তো আদালতের তদারকিতে হচ্ছে। তো আমি তো তার বক্তব্য দিতে পারি না। যারা চুরি করেছে এটা তো তাদের কাছ থেকে জিজ্ঞেস করা উচিত যে আপনাদের কেন ডাকলো। আপনারা কিন্তু তাদেরকে প্রশ্ন করুন যারা চুরি করেছে। দুজন আমার ক্যান্ডিডেট। যারা চুরি করে তারা বলবে, এবং তাদের যদি কোনো কিছু রিলিফ পেতে তারা কোর্টে যাবে। কেন যাচ্ছেন না? তার মানে চুরি করেছেন। ঠাকুর ঘরে কে আমি তো গলা খাইনি, তার মানে আপনি চুরিটা করেছেন। এবং চুরিটা তো আজকে প্রকাশে চলে এসেছে যে তৃণমূল মানুষের, বাঙালিদের একটাও মৌলিক অধিকার ছাড়েনি। অন্ন, বস্ত্র, বাসস্থান সবটাই ওনারা চুরি করেছেন। কয়েকটা সিটের কথা জিজ্ঞেস করছি, কটা সিট নিয়ে আপনার কি মনে হয়? ভবানীপুর, জিতবো, নোয়াপাড়া। জিতবো, নোয়াপাড়া জিতবে? পদ্ম ফুটবে ভাই। তুমি বলো তো, আমি কাউকে ছোট করছি না, ভারতবর্ষের কোনো রকম কোনো গণতান্ত্রিক দলকে আমি ছোট করছি না, কিন্তু ঘাস ফুল কোন পুজোতে লাগে? একটা তুমি নাম বলতে পারবে? দুব্বা লাগে। ঘাস ফুল, ওনার তো দুব্বা শুধু প্রতীক নয়, ঘাস ফুল যে প্রতীকটা আছে কোনো পুজোতে লাগে কি? লাগে না। পদ্ম, পদ্ম ছাড়া বাঙালিদের দুর্গা পুজোই হবে না। তো বাঙালিরা কোথায় কাকে বাঁচবে? বাঙালিরা বাঁচবে ভারতীয় জনতা পার্টি। বরানগর সজলদারটা ওখানে এখন ঝামেলা কেন? আমরা সরলদা মিনিমাম 12,000 ভোটে জিতবো। নেতারা যখন জেলে থাকে কোনো একটা পার্টির, তখন আমরা দেখি শরীর খারাপ, ডাক্তারের কাছে ছুটতে হয়, হসপিটাল নিয়ে যেতে হয়, কিন্তু যখন প্রচার করে তখন ফিট হয়ে যায় কী করে? সেটা নাম তাদের বলছি না সেই আমি। সেই নেতাদেরই ঠিক জিজ্ঞেস করতে হবে। এবং যারা ওই চুরির রেশন খেয়েছে, ওই চুরির রেশন খাওয়ার পর যখন ধরা পড়ে তাদের শরীর খারাপ হয়ে যায়, এবং চুরিটা আরও বেশি চুরি করার জন্য যাদের তখন তাগিদ জাগে, তখন তারা দৌড়তে শুরু করে। তো এই দৌড়টা লাস্ট দৌড়নো, শেষ দৌড়নো, তার কারণে যে বাংলার জনগণ আছে কিন্তু ঠিক করে নিয়েছে। টাটা বাই বাই, মমতা ব্যানার্জি বাই বাই। প্রীতম দত্তের ভাষায় গেরুয়া ঝড় চলে এসছে না আসছে না, এবার আসবে না, 30-31 অপেক্ষা করতে হবে। এই তো কয়েকদিন আগে রামনবমী গেল, চারিদিকে তো গেরুয়াময়। তুমি আজকে সারা কলকাতায় গিয়ে টপ ভিউ নাও, যে কলকাতা আজকে 10 বছর আগে, 15 বছর আগে আজকে তোমার কেউ তিলক কাটতে কারো বাড়িতে হনুমানজির পতাকা লাগাতে দুবার ভাবতো। ম্যাকুয়েলি এবং মার্কসিজমের যে তোমার থট প্রসেস সেটা মাথার মধ্যে ছিল, সেটা আমাদের এই 300 কার্যকর্তাদের রক্তের বিনিময় আমরা হচ্ছে বাঙালিদের মনে জাগাতে পেরেছি। তো সুতরাং ওই বিকশিত ভারতের স্বপ্ন নিয়ে যে পার্টি ভাবে এবং যার দিকে এগিয়ে চলেছে, যে এই বিশ্ববরণের নেতা নরেন্দ্র মোদী, তার নেতৃত্বে এখানে সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। তার জন্য ভারতীয় জনতা পার্টির সরকার 4 তারিখ আসতে চলেছে। আপনি নোট করে রাখুন, ভারতীয় জনতা পার্টির সরকার চলে এসেছে এবং ফার্স্ট ক্যাবিনেট ডিসিশনে আমরা যে মিথ্যাশ্রী পুরস্কার সেটা মমতাজিকে দেবো। সেটা কোথায় দেবো সেটা সেদিনকে ঠিক করে আপনাদের বলবো।